রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও কোথাও যাইনি এখনো পর্যন্ত। আমি আছি আমার রুমে, বিয়ের 9 বছর হতে চলেছে, এখনও নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। অনেক চিকিৎসা করেছি, কিন্তু লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সেই মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিলেন, সেখানেই থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে ও 3 ও 5 বছরের দুটি মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ ছিলেন। তার যে 3টে বাচ্চা, দেখে বোঝা যেত না। তাদের সংসার 18 বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে দুটো আমার কাছে থাকতো, এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতেই থাকতো। আমার শাশুড়ি আগে আমার সাথে থাকতো, ভাসুর মারা যাওয়ার কয়েকদিন ওখানে ছিলেন। তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার ওপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধুই বাবা বলে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু লালন পালন করায় চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করত। তখন আমার বিছানাতে এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না। তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথেই ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমনভাবে দেখতে পারে না। সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময়ও দিত না। সব কিছুতে ভাবি ভাবি করত। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এজন্য অবশ্য প্রথমে আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছরখানেক পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো। আমার স্বামী এমনিতে কোনো সময় আসতো না। আমিও চুপচাপ সহ্য করছি, কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো, মারামারি হতো। এখন মাসেও আসতো না, তাই আমিও আর কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে, সাথে 3টে সন্তান পাবে। আমাকে 3 লাখ টাকা দেবে, আমি যেন চলে যাই। যদি থাকতে চাই তাহলে পারবো, এরকমও বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকমই কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে, আর ভাইটা একটা আছে বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকের ব্যথা হতো আর কলিজা মোচড়াতো, কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না।
আমি কিছু বলিনি, শুধুই হেসেছি। আমার শাশুড়ি একজনকে পাঠিয়েছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজানোর জিনিস কিনে আনার জন্য। আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়, কারণ পরের দিন তাদের বিয়ে। ওরা চলে যাওয়ার পর কান্না আসেনি, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলোকে জড়িয়ে ধরতাম একটু পর পরই। আমার মাকে বিষয়টা বলেছি, শুধু মা বলেছিল, মা রে, একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফুরোয়। আমার ভাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে, বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানের ফিউচার ভালো হবে না। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে আর তেমন আসেও না, সপ্তাহে আসে আমার সাথে কথা বলে। আমি তেমন কথা বলি না, কাজের অজুহাত দিয়ে দূরে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম, লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে। মাকেও দিতাম। ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো, নিত না। ভাবিও কথা বলতো না, শুধু বলতো একবেলা কম খাওয়াতাম, তাও তোমাকে পালতে পারতাম। আমার কেন জানি মনে হতো হয়তো এখন এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই আমাকে ভর করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে একটা ডিম পাঠালেও ও রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়েকে দিয়ে পাঠাতো, আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুর বাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়। যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল, সেই মানুষগুলো এখন আমাকে দেখলেও কথা বলে না, খোঁচা মেরে কথা বলে। আমি কেন ডিভোর্স দিই না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না তেমন, তেমন একটা কথাও বলে না। ওনাকে মা ডাকতাম, কত যে সেবা করেছি ওনার। হায় আফসোস, কেউ দুঃখ বোঝেনি। আমার কান্না আসতো না। তাদের বিয়েতে আমার প্রতিবেশীদের দাওয়াত দিয়েছে, শুধু আমার জন্য এক মুঠো ভাতও ওঠেনি। সারাদিন কিছু খাইও নি। প্রতিবেশী কয়েকজন বলেছে, তোর কপালে সুখ উঠে গেছে রে বউ, তোর কপালে সুখ নেই। একজন আমাকে ভাত দিয়ে গেছে, খাইনি। পরের দিন সকালে সেগুলো পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে ঘুঁটে বানাচ্ছি সেল করার জন্য। এগুলো জ্বালানি হিসাবে ভীষণ ভালো কাজে দেয়। আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, তাদের গোয়াল থেকে বের করে গরু দেখাচ্ছে। আমার এখন 2টো গরু, একটা বাছুর সহ মোট 3টে। আমার স্বামীকে বললাম, গরুগুলো সেল করিও না, আমি এদের ছাড়া থাকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে, তোকে থাকতে কে বলেছে, চলে যা। এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়। আমি তো গরু বিক্রি করতে দেব না, তখন সে আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনেই। প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও গালাগালি করে। পরে গরুগুলো নিয়ে যায় পিকআপ গাড়িতে করে। আমার গোয়াল ঘরটা হাহাকারে ভরে ওঠে। চুপচাপ কষ্টগুলো হজম করি, কারণ যাওয়ার তো জায়গা নেই। ভীষণ গরিবের মেয়ে আমি। আমার বাপ ছিল অনেক কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে। আমার বাপ আমার মাকে শখের বশে বিয়ে করে, কখনো সামাজিক মর্যাদা দেয়নি। আমার মাও তেমন চালাক চতুর ছিল না। আমার বাপের কোটি কোটি টাকা, ওনার শহরে 13টা বিল্ডিং রয়েছে এবং 15টা কভার ভ্যান, পিকআপ, বাস, এই ধরনের গাড়িও রয়েছে। ওনার প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে, তারা ভাই বোন দুজনেই ডাক্তার। আর মাকে বিয়ে করার 5 বছর পর আমার বাবা মারা যায়। আমার মা সেখানে গিয়েছিল, কিন্তু কোনো কিছু পায়নি, উল্টে আমাদের জারজ বলে বের করে দেওয়া হয়েছে। আমার ভাই তখন 3.5 বছর, আর আমি তখন আম্মুর গর্ভে ছিলাম। এরপর মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে সুখে দুঃখে মানুষ করে। আমার ভাই কৃষক, পড়ালেখা একদম করেনি। ও 7 বছর বয়স থেকে মানুষের দোকানে কাজ করত। আমি কোনো রকমে ক্লাস 9 পর্যন্ত পড়ি। এরপর ওনার সাথে বিয়ে হয়ে যায়। একদিন ওরা সবাই এই বাড়িতে বেড়াতে আসে। আমি রান্না বান্না করে খাওয়াই, কাজের অজুহাতে রান্নাঘরেই বসে থাকি। আমার স্বামীর সামনে খুব বেশি একটা যায় না,
কিন্তু আমি তাদের খুশি দেখেছি। তাদের কত সুন্দর সংসার, 3টে বাচ্চা। আমার স্বামীর সাথে তার বউয়ের খুব ভাব, একজন আর একজনকে চোখে হারাচ্ছে। আমার শাশুড়ি তো ভীষণ খুশি। দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার, শুধু আমি একমাত্র আগাছা। নিজেকে সব সময় এটাই বলতাম, বাপে করেছে বেইমানি। বাপে তো মারে কাগজে কলমে বিয়ে করেনি, সামাজিক কোনো পরিচয় দেয়নি। সপ্তাহে 1 দিন বা 2 দিন আসতো আমার স্বামী। জীবন সত্যিই কঠিন। তারপর একজন দয়া করে আমাদের জায়গাটাতে থাকতে দেয়। ওখানে আম্মা কোনো রকমে ঘর তুলে আমাদের নিয়েছিল। বর্ষায় পানি পড়তো, বাতাসে ঘর ভাঙতো। তারপর ভাই বিয়ে করার আগে কোনো রকমে ঘরটা ঠিক করে। আমার ভাবি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকে আমাকে খুব দেখতে পারতো। উনি এতিম ছিলেন, ঘরে ভাই ভাবি ওনার। আমার ভাইয়ের সাথে প্রণয়ের বিয়ে। এরপর উনিও কোথাও যাননি, একদিনের জন্যও না, কারণ ওনার ভাই ভাবি ওনাকে দেখতে পারতো না। আমার এই ভাবি আমার জন্য অনেক করেছে। ঈদে নিজে জামা কাপড় না কিনে আমাকে কিনে দিত। এই ভাবি কাঁথা সেলাই করে আমাকে 9 পর্যন্ত পড়িয়েছে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ভাবির সাথে বিবাহ হয়। এরপর উনি বাকিটুকু পড়ায় কাঁথা সেলাই করে, না হলে পড়তে পারতাম না। ভাবি আমাদের সংসারের জন্য অনেক করত। দিন রাত কাঁথা সেলাই করত, মোড়া বানাতো, এমনকি মানুষের ধানও শোকাতে দিত আমার মায়ের সাথে। তারপর খাওয়ার সময় হয়ে গেল, একাই খাই, ওদের সাথে আমি খাই না। আমার স্বামী কোথা থেকে যেন রান্নাঘরে আসলো, এসে আমাকে বলল, ভাত খাইতেছ? আমি বললাম, জি। কোথা থেকে আমার ভাবি আসে। এরপর আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া লেগে যায়। আমার শাশুড়ি আর আমার স্বামী মিলে আমাকে আর আমার ভাবিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমাকে মারছে দুঃখ নাই, কিন্তু আমার ভাবিকে মারলো, এটার জন্য লজ্জায় ঘৃণায় আমি শেষ। আমি আমার ভাবির থেকে পা ধরে মাপ চাইলাম। ভাবি বলল, মাপ কেন চাইবি? তুই বেঁচে গেছিস, আজকে এই কাহিনী না হলে তুই জীবনেও আসতিস না। পরে তোর লাশটা নিয়ে কাঁদতে হতো। জীবন সুন্দর, আমি মরে যাইনি, আমি তোরে পালমু। সালিশি বসে গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি। শুধুমাত্র 20,000 টাকা দিয়েছিল সালিশে আমাকে। আমার ভাবি আর ভাই আমাকে বলেছিল, এই টাকা যদি আমি নিই তাহলে যেন আমি ঘরে না ঢুকি। এরপর আমি আমার গ্রামের সালিশের মধ্যেই বলেছি, আমি এমনিতেই গরিব, আমি না হয় তোদের মতন মানুষদের এই 20,000 টাকা দান করলাম। গ্রামের সালিশ প্রধান আমাকে বেয়াদব বলল। আমি নাকি বেয়াদব মেয়ে, এমন মেয়ের সাথে নাকি সংসার করা যায় না, কারণ সালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে। তারপর সবার সামনে আমাকে ছেড়ে দিল। তখন এত কাগজে কলমে বিয়ে এত প্রচলন ছিল না আমাদের গ্রামে। আমার জামা কাপড়গুলোও দেয়নি, কিচ্ছু দেয়নি। উল্টে আমাকে আর আমার ভাবিকে বলল আমরা নাকি চরিত্রহীন। আজ গরিব বলে বিচার পাইনি। সালিশ শেষে চলে আসলাম। একই গ্রামে থাকতাম আমরা, এবং আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল একটা পুকুরের এপার আর ওপার। আমার যাদের ঘর আমাদের ঘর থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগতো। নিজের ঘরে চলে আসি। 2 রুমের ঘর ছিল আমাদের। এক রুমে ভাই ভাবি, আর এক রুমে আমি, আম্মা আর ভাইয়ের 5 বছরের মেয়ে থাকতাম, সাথে ছোট্ট রান্নাঘর। কিন্তু ভাত খেতাম আমাদের রুমটাতে। আমি চলে আসার অনেক কান্না করি, কলিজায় অনেক ব্যথা হতো। আজ শ্যামবর্ণের বলে আমার জীবনটা এমন। ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম, কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম, মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারিনি। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারোর বাড়ি বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। বয়স্ক লোক আসতো বেশি। আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি এসব বয়স্ক লোকেদের কাছে বিয়ে দিতে চাইতো না বলে। কিন্তু মা বলতো, এই বেডির জন্য রাজপুত্র কই পাবি? এসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করতো আম্মা। কিন্তু ভাবি বলতো, বুড়ো ব্যাটার কাছে কেন বিয়ে দেব, দরকার হলে ঘরের পালা বাঁধমু। এর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিতভাবে আবার গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরের সব কাজ করতাম, ভাবিকে শুধু
হাত ধোয়ায় ভাত খাওয়াতাম, কিন্তু উনি টুকিটাকি করতে চাইতো। আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম। অনেক সুখে আছে ওরা। ও যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয়, বিক্রি করে নাকি বউকে গয়না কিনে দেয়, আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা অনেক সুখী পরিবার ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যেত। আর আমার মনে শুধু আগুন জ্বলতো, কিন্তু চোখে কোনো পানি আসতো না। ওরা সব সময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতো, গ্রামের মানুষ বলতো। এর মধ্যে বর্ষাকাল আসে। বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না। ভাবির এত শরীর খারাপ যে বলার মতন না। ওনাকে ডাক্তার দেখাতেই জমা টাকা সব চলে যায়। আমার একটা চেন ছিল, সেটাও আমি বিক্রি করে দিই ভাবির চিকিৎসার জন্য। আমার ভাবি সব সময় বলতো, সৃষ্টিকর্তা আমাকে অনেক সুখী করবেন। একদিন সকালবেলা ঘরে কোনো খাবার নেই। আমি বাড়ির পাশে এক চাচির কাছ থেকে 1 কেজি চাল ধার আনতে যাচ্ছিলাম। তখন দেখি আমার স্বামী আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আমি কিছু বললাম না, সাইড কেটে চলে গেলাম। ওনাকে একটু দেখলাম, এতটুকুতেই যেন অনেক সুখ। কতদিন জড়িয়ে ধরিনি। দিন চলে যায়, থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হয়। ডেলিভারির সময় হয়েছে। ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকাটাও ছিল না। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি আমার এক বাড়ির পাশে ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে গেলাম। আমি ঘরে যাইনি, পাশে দাঁড়িয়েছিলাম। ভাইটাকে ডাক দিয়ে ডাকালাম। ও আসার পর ওনার পায়ে ধরে 10,000 টাকার ভিক্ষা চাইলাম। সে বলল, 10,000 টাকা নেই, 5,000 টাকা আছে, দিতে পারি, তবে আমার সাথে একবার থাকতে হবে। আমি বললাম, কোথায় থাকবো? তখন বলল, বাড়িতে কেউ নাই, ওরা সবাই আমার বউয়ের বাপের বাড়ি গেছে। আমার একটু ইচ্ছে হচ্ছিল না শারীরিক সম্পর্ক করার, কিন্তু 5,000 টাকার জন্য করতে হলো। তারপর উনি আমাকে আসার সময় 3,000 টাকা দিলেন। বলল, শ্বশুর বাড়ি যাব, খালি হাতে তো যেতে পারবো না, 2,000 টাকাগুলো লাগবে। আমি অনেক মিনতি করেছি, কিন্তু দেয়নি। সেই 3,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম। ভাইয়ের হাতে টাকা দিলাম। ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে মেডিকেল নিয়ে গেলাম। কিন্তু আফসোস, হাসপাতালে ঢোকার পরপরই ডাক্তার ডেলিভারির জন্য নিয়ে গেল। ডেলিভারির সময় একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি মারা যায়। হাসপাতালের বিল আসলো 6,000 টাকা। পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার ভাবির লাশ আর ছেলেকে দিচ্ছিল না। পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে 5,000 টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম। ছেলেটা খুব কান্না করছিল। আমার চোখে যেন পানিরা বিদ্রোহ করছে। তারা আসতেছেও না। পরে গ্রামে চাঁদার টাকা দিয়ে দাফন কাজ শেষ হলো। আমার ভাইয়ের ছেলেটার জন্য যে দুধ কিনবো সেই টাকাটাও ছিল না। পরে ঘরের কলসি বিক্রি করে 17 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনি। অভাব যখন দুয়ারে দাঁড়ায়, প্রিয়তমার শোক তখন ভুলে কাজে বের হতে হয়। ভাবি মারা যাওয়ার 2 দিন পরেই আমার ভাই কাজে যায়। ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে, আর ঘরে আগুন জ্বলে। চাষ করে আর সংসার চলে না আমাদের। ভাই গ্রামের ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রির কাজে। ভাই যাওয়ার পর সপ্তাহের 1 দিন বাড়িতে আসতো, আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারতো। ওখানে রাতে ফুটপাতে ঝুপড়ি ঘরে করে থাকতো কয়েকজন মিলে। আমি ছেলে বাচ্চাটারে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকাতাম, মরিচ শুকানোর কাজ করতাম। যখন যে কাজের জন্য ডাকতো তখন তা করতাম। এরই মধ্যে ভাইয়ের ছোট ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায়। টাকার অভাবে বাঁচাতে পারিনি। জন্মের 2 মাস পরই মারা যায়। ও মারা যাওয়ার 7 দিন পর 5 তলা বিল্ডিং রং করতেছিল আমার ভাই সহ আরও কয়েকজন মিলে। সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ আর একজন মারা যায়। আমার পরিবারের সবাই বিদায় বেলা এসেছে। আমার শাশুড়ি গ্রামে রটায়, ওনার অভিশাপেই নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে। ওনাদের অভিশাপ নাকি অনেক কিছুর সাথে সাথে ফলে যায়। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারেনি, মানসিক রোগী হয়ে যায়। ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো। দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম, আর ভাইজিটাকে পাহারা দিতে বলতাম। একদিন কাজ থেকে ফিরে দেখি মা নেই। ভাইজি ছোট মানুষ, বাচ্চাদের সাথে খেলতেছিল। মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম।
এরকম প্রায় সময়ই মা ঘরের বাইরে চলে যেত, উধাও হয়ে যেত। পরে খুঁজে বের করতাম। মা পাগল হোক আর ছাগল হোক, মা তো মাই, তাকে তো আর ফেলে রেখে দেওয়া যায় না। এভাবে বছর পার হয়। মা আর সুস্থ হয় না। রান্নার জন্য পাতা আর লাকড়ি খুঁজতে আমার ভাইজিটা জঙ্গলের দিকে যায়। সেখানে একটু গাছপালা বেশি থাকে। সেখানে একটা সাপে কামড় দেয়। আমি মানুষের বাড়িতে কাজে যাই। সকালের দিকে খবর পাই আমার ভাইজিকে সাপে কাটছে। তাড়াতাড়ি বাড়িতে যাই। ওখান থেকে প্রতিবেশীদের সাহায্যেতে ওঝাদের বাড়িতে যাই, কিন্তু বিষ নামাতে পারে না। শেষে ভাইজিটাও মারা যায়। ভাইজি একটা নতুন জামা চেয়েছিল, কিন্তু আফসোস একটা নতুন জামা তাকে দিতে পারিনি। ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার। তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না। আমার স্বামীদের অবস্থা অনেক ভালো, অনেক বড় লোক, খুব সুখে আছে। আমার শাশুড়ি মারা যায়, ভাসুরের ছেলেকে বিদেশে পাঠায়। ওপরওয়ালা ওনাদের অনেক সুখ দিয়েছেন, দোয়া করি আরও সুখ দিক। তারপর কিছু মনে রাখতেও পারতাম না, ভুলে যেতাম সব। এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটাই। মা আর আমার কোনো রকমের পেট চলে যেত। এরপর মাও মারা যায়। আমিও বৃদ্ধ হই, অসুস্থ হয়ে যাই, কাজকর্মে জোর পায় না। এদিকে যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে, এজন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয়। এরপর শহরে আসি, ভিক্ষে করি জীবন যায়। এখন আর আগের মতন হাঁটতে পারি না। জানি না ওপরওয়ালা কখন ডাক দেয়। এই দুনিয়ায় তো সুখ পেলাম না, অপেক্ষা করি পরজন্মের জন্য। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।